আচ্ছা, ইরান ইসরায়েল সংঘাতের যে খবরগুলো আমরা সারাদিন দেখছি তার আড়ালে কি আসলে অন্য কোনো যুদ্ধ চলছে? একটা তত্ত্ব কিন্তু বলছে এই লড়াইটা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণের একটা বিশাল খেলার অংশ, যার নাম পেট্রোডলার যুদ্ধ। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই যে সংঘাত, এটাকে যদি আমরা পুরোপুরি বুঝতে চাই তাহলে শুধু কে কাকে আক্রমণ করল বা পাল্টা হামলা চালালো সেই খবরগুলো দেখলে হবে না। আমাদের তাকাতে হবে এর পেছনের অর্থনৈতিক আর রাজনৈতিক কারণগুলোর দিকে। এখানে মূল ধারণাটা হলো এটা কোনো সাধারণ আঞ্চলিক ঝামেলা নয়, বরং বলা হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে অর্থনৈতিক আধিপত্য ধরে রাখার একটা অনেক বড় কৌশলের অংশ। আর এই পুরো খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র দুটো জিনিস। এক, তেল, যা ছাড়া আজকে দুনিয়া অচল। আর দুই, মার্কিন ডলার, মানে যে মুদ্রায় এই তেল কেনাবেচা হয়। এই সিস্টেমটাকেই বলা হয় পেট্রোডলার সিস্টেম। মানে ১৯৭০-এর দশকে একটা ব্যবস্থা তৈরি করা হয় যার মূল কথা হলো সারা বিশ্বে তেল কিনতে বা বেচতে হলে সেটা মার্কিন ডলারেই করতে হবে। এর ফলে কি হলো, যে কোনো দেশেরই তেল কেনার জন্য মার্কিন ডলারের প্রয়োজন হতে শুরু করল। আর ঠিক এই কারণেই ডলার আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। আমেরিকার অর্থনৈতিক নিয়ন্ত্রণের কৌশলটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। ৩টে স্টেপ। ১ নম্বর, পুরো দুনিয়া চলে তেলের ওপর। ২ নম্বর, সেই তেল কেনা বেচা করা যাবে শুধু মার্কিন ডলারে। আর এর ফল ৩ নম্বর স্টেপ, প্রত্যেকটা দেশ মার্কিন ডলার জোগাড় করতে বাধ্য হয়। আর এটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে এক অসাধারণ ক্ষমতা। কিন্তু প্রশ্ন হল, যদি কোনো দেশ এই ডলার ভিত্তিক সিস্টেমটা মানতে না চায়, যদি তারা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়, তখন কি হয়? ইতিহাস কিন্তু বলছে এর পরিণতি প্রায় সময় খুব ভয়াবহ হয়েছে। যেমন ধরুন লিবিয়ার কথা। গাদ্দাফি যখন ডলারের বদলে সোনা ভিত্তিক আফ্রিকান মুদ্রা চালুর কথা ভাবছিলেন, ঠিক তারপরেই দেশটাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এর তেল সম্পদের উপর বাইরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। একই রকম একটা চিত্র আমরা ইরাকের ক্ষেত্রেও দেখতে পাই। সাদ্দাম হোসেন যখনই ঘোষণা করলেন যে তিনি ইউরোতে তেল বিক্রি শুরু করবেন, তার কিছুদিন পরেই কিন্তু গণবিধ্বংসী অস্ত্রের একটা মিথ্যা অভিযোগে দেশটিতে আক্রমণ করা হয়। আর সিরিয়ার বেলাতেও অভিযোগটা একই। দেশটাকে অস্থিতিশীল করে তার তেল সম্পদ দখল করার একটা চেষ্টা করা হয়। এই ঘটনাগুলো যদি আমরা একটার পর একটা দেখি, তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কারভাবেই চোখে পড়ে। এখনকার দিনে এই যুদ্ধটা কিন্তু আর আগের মতো সরাসরি বোমা মিসাইল দিয়ে ততটা হচ্ছে না। এখন লড়াইটা হচ্ছে অর্থনীতির মাঠে। একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ। মানে যেখানে কম শক্তিশালী একটা পক্ষ খুব দামি প্রযুক্তিকে অকেজো করে দেওয়ার জন্য সস্তা আর সহজ কৌশল ব্যবহার করে। এই যুদ্ধের অর্থনৈতিক দিকটা একবার দেখুন, কি অবিশ্বাস্য। ইরানের একটা শহীদ ড্রোন, যার দাম প্রায় ১৮ লাখ টাকা, সেটাকে আটকাতে আমেরিকার একটা প্যাট্রিয়ট মিসাইল লাগে, যার দাম ৩৬ কোটি টাকা। মানে একটা ড্রোন ধ্বংস করার খরচ প্রায় ২০০ গুণ বেশি। ইরানের কৌশলটা তাই খুব পরিষ্কার। তারা সস্তা ড্রোন আর মিসাইল দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাটা একসময় অর্থনৈতিকভাবে আর টেকসই না থাকে। এর সাথে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল সরবরাহের রাস্তাগুলোই নিজেদের নিয়ন্ত্রণ রেখে তারা বিশ্বজুড়ে তেলের দাম বাড়িয়ে দেওয়ারও চেষ্টা করে। এখন কথা হলো, বিশ্বজুড়ে ক্ষমতার এই যে খেলা চলছে, এতে ভারতের মতো দেশগুলোর অবস্থাটা কি? একদিকে দেশের অর্থনৈতিক উন্নতি দরকার, আবার অন্যদিকে ভূ রাজনৈতিক চাপ। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। ভারতের জ্বালানি নিরাপত্তা যে কতটা ঠুমকো, সেটা এই একটা সংখ্যাই বলে দেয়: ৪৫ দিন। ভাবুন একবার, যদি কোনো বড় আন্তর্জাতিক সংকটে ভারতের তেল আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের কাছে মাত্র ৪৫ দিনের রিজার্ভ তেল থাকবে। এই ধরনের বিবৃতিগুলো থেকেই পরিষ্কার বোঝা যায় যে ভারতের মতো দেশগুলোকে জ্বালানির জন্য কতটা নির্ভর করে থাকতে হয়। রাশিয়া থেকে তেল কেনার মতো একটা বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এটা কিন্তু স্বাধীন বিদেশনীতির ধারণার উপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। জোটের রাজনীতি যে কতটা প্যাঁচানো হতে পারে, ইসরায়েলের এই অবস্থানটা তার একটা দারুণ উদাহরণ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে তারা ভারতের অংশ বলছে, কিন্তু যখনই চীন অধিকৃত আকসাই চীনের কথা আসছে, তখন সেটাকে তারা বিতর্কিত এলাকা বলছে। এটাই দেখায় যে আন্তর্জাতিক সম্পর্ক আসলে আদর্শ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে চলে। ভারতের বৈদেশিক নীতির স্বাধীনতা নিয়ে এখানে একটা খুব কড়া মন্তব্য করা হয়েছে। দেবদাসের মতো এই উপমাটা ব্যবহার করে বোঝানো হচ্ছে যে ভারত যেন আমেরিকার কথায় তেল কেনা বা না কেনার মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে, যা তার সার্বভৌমত্বের উপর একটা বড় আঘাত।
এই সব কিছু মিলিয়ে ভূ রাজনীতির একটা খুব কঠিন কিন্তু বাস্তব চিত্র উঠে আসে। আর সেই বাস্তবটা হলো আন্তর্জাতিক সম্পর্ক আসলে নীতি বা আদর্শ দিয়ে চলে না, চলে শক্তি দিয়ে। আর এই বাস্তবতাটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, যদি চায়ের কাপে একটা মাছি পড়ে আমরা পুরো চাটাই ফেলে দিই, কিন্তু যদি ঘিয়ের পাত্রে মাছি পড়ে আমরা শুধু মাছিটাকে তুলে ফেলে দিই। মানে নিয়মকানুন আসলে নির্ভর করে কার হাতে কতটা ক্ষমতা আছে তার উপর। শক্তিশালী দেশের জন্য এক নিয়ম, আর দুর্বল দেশের জন্য আরেক নিয়ম। তো এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। এই যে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর দুনিয়া, এখানে সত্যিকারের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বলে কি আদৌ কিছু আছে, নাকি সবই আসলে ক্ষমতার খেলা?